গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প বিবেকের তৃতীয় আক্রমণ। রচনা হিমানীশ গোস্বামী। আক্রমণটা আসে ভোরের দিকেই, ঠিক যখন সূর্য উঠবার জন্য নানা রকম উদ্যোগ আয়োজন করতে থাকে আর কাকেরা বলতে থাকে কা কা কা। এর আগে দুবার আক্রমণ হয়ে গেছে বনমালী বাবুর, এটাই তৃতীয় আক্রমণ। এবং যদি ডাক্তার সত্যসেবক বাবুর কথা মিথ্যে না হয়, তাহলে এবারে পার পাওয়া সম্ভব নাও হতে পারে। বিচলিত হয়ে পড়লেন বনমালী বাবু। এমনিতে অসুখটা এমন কিছু নয়, এটা অল্প বিস্তর সকলেরই থাকে, অনেকের এটা বংশ পরম্পরা ধরে চলে আসছে, কিন্তু অল্প মাত্রায় বলে তেমন মারাত্মক হয় না। কিন্তু বনমালী বাবুর ব্যাপারটা একেবারেই অন্যরকম। তাঁর বংশে এই অসুখটা ছিল না অবশ্য বলা যায় না, শোনা যায় তাঁর ঠাকুরদার একটু আধটু ছিল, বাবার ছিল, সেই হিসেবে তাঁরও সামান্য একটু থাকতে পারত, তাতে ক্ষতি ছিল না। কিন্তু সত্যি কথাটা এই যে তাঁর যে এই অসুখটা ছিল সেটা কেউ সন্দেহই করেনি। আর সেই কারণেই এই আক্রমণগুলি আজ নিয়ে 4 বছরের তৃতীয়বার। খুবই হতবুদ্ধিকর বলে মনে হলো বনমালী বাবুর। তাঁর একটা অদ্ভুত চিন্তা হলো, এই অসুখটা যদি আর না সারে। গত দুবার তো কোনো মতে কাটিয়ে উঠতে পেরেছিলেন, অবশ্য সহকর্মীরা, পরিবারবর্গ এবং ডাক্তার সত্যসেবক বাবুর চেষ্টায় সেটা সম্ভব হয়েছিল। এবারে তিনি ভাবলেন কথাটা আর কাউকে জানাবেন না, নিজেই মনের জোরে নিজেকে সারিয়ে তুলবেন। তিনি বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনেকার ছোট টুলটির ওপর বসে পড়ে আয়নার দিকে তাকিয়ে আয়নার ওপরের আলোটা জ্বালিয়ে দিলেন। সুইচ টেপার আওয়াজেই হোক, আলোর জন্যই হোক, বা এই দুয়ের যোগফলের প্রভাবেই হোক, সীমিতা দেবীর ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন বনমালীবাবু ড্রেসিং টেবিলের সামনে বসে আয়না দেখছেন আর ভেঙচি কাটছেন নিজেকেই। সীমিতা দেবী উঠে পড়লেন। তিনি 8 সেকেন্ডেই বুঝতে পারলেন বনমালীবাবুর সেই রোগটি আবার আক্রমণ করেছে। তাড়াতাড়ি বনমালীবাবুর পেছনে গিয়ে দাঁড়াতেই তাঁর সম্বিত ফিরে এলো। তিনি বললেন, ওই লোকটা, ওই যে লোকটা, ও চোর, আমার বাড়িতে ঢুকে কিনা আমাকেই ভেঙচি কাটছে। বলবার পরই তার মনে হলো ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওই যে আয়নার লোকটি, সে তো আর কেউ না, ও তো আমি। একথা ভাবতেই তার বেশ হাসি পেয়ে গেল। তিনি প্রথমে মৃদু মৃদু হাসতে লাগলেন, বাংলা সিনেমার নায়কের মতো, কিন্তু কিছুক্ষণ পর তার হাসির পরিধি বেড়ে গেল এবং এবারে হাসতে লাগলেন হিন্দি সিনেমার দুষ্ট লোকের মতো। তিনি এবারে দাঁড়িয়ে উঠে বললেন, সীমিতা, আমি খুবই দুঃখিত, কিন্তু ওই লোকটা ভয়ঙ্কর বদমাইশ, ছোট লোক, ঘুষখোর, ওকে আমি শেষ করে দেব। এই বলে একটা ক্রিমের শিশি আয়নার দিকে ছুঁড়ে মারলেন। হঠাৎ ঝনঝন আওয়াজ করে অত বড় একটা আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। সামনে আর প্রতিচ্ছবি নেই দেখে বনমালীবাবু বেশ খুশি হয়ে বললেন, লোকটা পালিয়েছে গো, পালিয়েছে শালা। আয়না ভাঙার আওয়াজে বাড়ির অনেকেরই ঘুম ভেঙে গেল। বনমালীবাবুর ছোট ভাই ধন্যকুমার পাশের ঘরেই থাকে। সে উঠে এসে দরজায় ধাক্কা দিল। বনমালীবাবুর বাবার এমনিতেই ঘুম হয় না ভালো, তিনি ছাতের ঘরে শোন। তিনিও একটা লাঠি নিয়ে খটখট আওয়াজ করতে করতে নেমে এলেন। বনমালীবাবুর 2 ছেলে, দুজনেই কলেজে পড়ে, তারাও আওয়াজ শুনে হাজির। এমনকি বাড়ির কুকুর খেলা পর্যন্ত এসে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল, তার ল্যাজ পর্যন্ত নড়ল না একটুও। বোঝা গেল তার মনেও দুশ্চিন্তা জেগেছে, মনে আহ্লাদ নেই। মনে আহ্লাদ নেই বলে ল্যাজেও আহ্লাদ নেই।
সকলেই গম্ভীর, কাউকে আর বলে দিতে হলো না কি হয়েছে। এর আগের দুবারও ড্রেসিং টেবিলের আয়নার কাজ ভেঙেই ব্যাপারটা সূচনা হয়েছিল। প্রথমবারই সকলে বিস্মিত, বিমূঢ় হয়েছিল, হতচকিত হয়েছিল, কিন্তু প্রথমবার সকালে আর কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটেনি। আয়না ভাঙার পরই তাঁর মেজাজ ঠান্ডা হয়, তিনি আবার শুতে যান। বেলা প্রায় 9টা পর্যন্ত ঘুমানো অভ্যেস, কিন্তু সেদিন, অর্থাৎ তার এই অসুখের প্রথম প্রকাশ যেদিন ঘটেছিল, সেদিন 6:30টার সময় উঠে পড়লেন। তারপর দাড়ি কামিয়ে চান টান করে 8টার সময় বললেন, ভাত কই, ভাত, অফিসে যেতে হবে না? অবাক কাণ্ড! সরকারি অফিসে কাজ করেন বনমালী বাবু, কখনোই বেলা 11টার আগে অফিসে ঢোকেন না, 10টার সময় ভাত খান। সীমিতা দেবী বলেছিলেন, কি ব্যাপার কি আজ? বনমালী বাবু বলেছিলেন, অনেক অপরাধ করেছি, আর নয়। গত 20 বছর ধরে গড়ে দৈনিক 2 ঘন্টা ফাঁকি দিয়েছি কাজে। যেমন দেরি করে গিয়েছি, তেমনি অনেক আগেই অফিস থেকে বেরিয়েছি। বছরে 300 দিনে 600 ঘন্টা, 20 বছরে 12,000 ঘন্টা। তা ঘন্টায় 10 টাকা ধরলেও ফাঁকি দিয়েছি 1,20,000 টাকা। আমি তো চোর। কাকে ফাঁকি দিয়েছি? আমাদের দেশের লোককে, আর নয়। রান্না হয়নি বলে তিনি না খেয়েই সেদিন অফিসে চলে গেলেন। বাড়ির লোক বিস্মিত হয়ে গেলেন। তবে কেবল বাড়ির লোক নয়, পাড়ার লোকও, কেবল পাড়ার লোকও নয়, অফিসের লোকও। অবশ্য তিনি যখন অফিসে গিয়ে পৌঁছলেন, তখন অফিস ঘরের দরজাই খোলা হয়নি। 8 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল দরজা খোলার জন্য, এবং তারপরও 8 ঘন্টা তিনি বসে বসে কাজ করেছিলেন। তারপর 10টা বাজবার পর একে একে অফিসে যারাই ঢুকতে লাগলেন, প্রত্যেকেই অবাক হয়ে গেলেন। সবচেয়ে দেরিতে এলেন বিষ্ণুপদবাবু। তিনি এলেন 11:15টায়। তিনি পর্যন্ত অবাক বনমালীবাবুকে দেখে। যাই হোক, এটুকুই সব নয়। তিনি 12টা নাগাদ তাঁর কর্তা ছোট সাহেবের সঙ্গে দেখা করলেন। বললেন, স্যার, একটা কথা ছিল, নীতি বিষয়ক। নীতি বিষয়ক? ছোট সাহেব ধন্বন্তরী দাস একটা চুরুট মুখে দিয়ে বললেন, কি নীতি? রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি? আগে এর মধ্যে ধর্মের ভাবই প্রবল, তবে সমাজনীতিও একটু আধটু আছে, আর পরোক্ষে রাজনীতির গন্ধ থাকতেও পারে, আমি ঠিক শিওর নই। ধর্মের ভাব প্রবল? দাসমশাই বললেন, আপনি ধর্মনীতি নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান? আগে স্যার। বনমালীবাবু বিনয়ে নরম হয়েই বললেন, চাই, আলোচনা করতে চাই, আপনি যদি অনুমতি করেন। বলে যান। চুরুট নেবানোর চেষ্টা করলেন তিনি, পারলেন না। স্যার, বনমালীবাবু বললেন, আমার একটা গুরুতর অপরাধ হয়ে গেছে, সেজন্য আপনার কাছে মার্জনা চাইছি। মানে আমার এই বিলম্বে আসার ব্যাপারটার আমি ফয়সালা করতে চাই। তার বিলম্বে অফিসে আসার ব্যাপারটা সকলেরই জানা। কয়েক মাস আগে ধন্বন্তরী দাস সিউড়ি থেকে বদলি হয়ে এই অফিসে এসে সময়ানুবর্তিতা চালু করার চেষ্টা করেছিলেন প্রথম। তিনি বললেন, আপনি বিলম্বে আসেন অফিসে, আর তার ফয়সালা করতে চান আপনি? আগে স্যার, চাই। তা ঠিক সময় অফিসে এলেই তো চুকে যায়। আমার সঙ্গে আলোচনার কোনো দরকারই ছিল না। না স্যার, ব্যাপারটা ঠিক তা নয়। তাতে সমস্যার আংশিক সমাধান হবে মাত্র। মানে মানে আমি ঠিক সময় অফিসে এলে তো চলবে না, আরো ব্যাপার আছে। আরো ব্যাপার আছে? আজ্ঞে স্যার, আরো ব্যাপার আছে। ঠিক আছে, সংক্ষেপে বলুন আরো কি ব্যাপার আছে। স্যার, গম্ভীরভাবে বনমালীবাবু বললেন, আমি হিসেব করে দেখেছি, আমার এই 20 বছরের কর্মজীবনে মোটামুটি 12,000 ঘন্টা ফাঁকি দিয়েছি। ধন্বন্তরী দাস বোধহয় অন্যমনস্ক ছিলেন, প্রথমে কথাটা বুঝতে পারলেন না। তিনি প্রায় নেভা চুরুটে জোর টান দিয়ে বললেন, 12,000 ঘন্টা ফাঁকি দিয়েছেন মানে? বনমালীবাবু মানেটা বুঝিয়ে বললেন, বেশ বিনয়ের সঙ্গে সুষ্ঠুভাবে বললেন। ধন্বন্তরী দাস তাঁর মাথা চুলকোলেন, বললেন,
বেশ কথা। আগে বেশ কথা নয়, বনমালীবাবু বললেন, এটা আমার একটা বক্তব্য মাত্র। এখনো আমি আসল কথাতেই আসিনি। আসল কথা? এবারে ধন্বন্তরী দাস একটু চমকালেন। আসল কথা এখনো হয়নি? তাহলে এতক্ষণ ধরে কি বলছেন আপনি? আগে আমি যে অপরাধ করেছি তার জন্য সরকারের তথা জনসাধারণের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করতে চাই। ধন্বন্তরী দাস এবার নিবিড়ভাবে তাকালেন বনমালীবাবুর দিকে। তিনি বললেন, বেশ তো, কাল থেকে 10টায় অফিসে আসবেন। তা আসবো স্যার, বনমালীবাবু বললেন, কিন্তু তাতে ক্ষতিপূরণ হবে না তো? মানে যে 12,000 ঘন্টা কাজে ফাঁকি দিয়েছি তার ক্ষতিপূরণ করতে হলে আমাকে রোজ 2 ঘন্টা আগে অফিসে আসতে হয়, আর অফিসের পর 2 ঘন্টা থেকে যেতে হয়। তাও 1-8 বছর নয়, 10 বছর। আমার বয়স এখন 47। এখন থেকে বছরে 300 দিন যদি আমি রোজ 4 ঘন্টা অতিরিক্ত কাজ করি তাহলেই শোধ হয়ে যাবে স্যার। আপনি আমাকে এই অনুমতি দিন। হঠাৎ যদি ধন্বন্তরী দাসের পাশে 5টা বোমা ফাটত তাহলে বোধহয় তিনি এত অবাক হতেন না। লোকটা বলে কি, পাগল টাগল হয়ে যায়নি তো? তিনি বললেন, দাসমশাই, আপনার শরীর খারাপ করে হয়নি তো? ঠিক আছেন তো? আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন তো? বনমালীবাবু বললেন, আমি এমন কিছু অন্যায় বলিনি। আমার যা অপরাধ হয়েছে তা টাকাতেও পরিশোধ করা যেত, কিন্তু সে টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। তাই আমি অতিরিক্ত শ্রম দিয়ে পরিশোধ করতে চাই আমার অন্যায়ের বোঝা। সোজা কথায় প্রায়শ্চিত্ত করতে চাই। না, ধন্বন্তরীবাবু বললেন, এটা সম্ভব নয়। সম্ভব নয় কেন? সম্ভব নয় কেননা আপনার জন্য অফিসের দরজা তো 2 ঘন্টাকে খোলানো যাবে না। খোলাতে হলে 2 জন লোককে ওভারটাইম দিতে হয়, সেটা সম্ভব নয়। তাছাড়া অফিসের পর 1 ঘন্টার বেশি কাজ করার নিয়ম নেই, এবং সেটা করতে আমি আপনাকে অনুরোধও করতে পারবো না, আদেশও দিতে পারবো না, কেননা অফিস নিয়মে তার কোনো রকম ব্যবস্থা নেই। আসলে আপনার মাথায় একটা বেজাতের ভূত চেপেছে, ওটাকে ঝেড়ে ফেলুন। সেদিনই তার আরও একটা ভাব এলো। একজন লোক কি একটা পাওনার জন্য 3 মাস হলো ঘুরছে। তার ফাইলটা সামনেই রয়েছে। সেটিতে কেবল ইয়েস পাসড এই 2টি কথা লিখে কেবল তাঁর সই করলেই বেচারা 11,000 টাকার উপর পেয়ে যায়। লোকটি শেষ পর্যন্ত বুঝতে পারে 100 টাকা না দিলে বনমালীবাবু সেই ফাইলটা যত দূর পারেন আটকে রাখবেন। সেজন্য তিনি সেদিন 300 টাকা একটা খামের মধ্যে এনে বনমালীবাবুকে দিতেই তিনি উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, মশাই, মশাই করছেন কি? 300 টাকা ঘুষ দিতে এসেছেন? হ্যাঁ, 300? কে বলেছে আপনাকে 300 টাকা ঘুষ দিতে? তারপর একটু সামনে নিয়ে বলছেন, 300 নয়, ওই 100 দিলেই চলবে। মনে মনে ভাবলেন, করছি তো সরকারি কাজ, তার জন্য মাইনে তো পাচ্ছি, আবার এত টাকা কেন? তিনি যা পেতে পারতেন এবং যা এতদিন নিয়ে এসেছেন, এবারে একেবারে বৈপ্লবিকভাবে তার অর্ধেক ঘুষ নেবেন একতরফাভাবে স্থির করলেন। ফলে অবশ্য ঝামেলাও বাঁধল কম নয়। অন্য বেশ কিছু কর্মী খবর পেয়ে বনমালীবাবুর ওপর দারুণ খাপ্পা হলেন। কয়েকজন তাঁর ওপর চড়া হলেন। বললেন, মশাই, অফিসে ভাবমূর্তি নষ্ট করবেন না। ব্যাপারটা যে কেবল আপনার তা তো নয়। আপনার না হয় টাকার দরকার নেই, কিন্তু দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, বেগুনের দাম এই শীতকালেও 2 টাকা কেজি, কড়াইশুঁটি 3.5 টাকা, দুধের দামও বাড়ল। এখন আমাদের ভাবমূর্তি রক্ষার জন্য কোথায় আমাদের আইআর বাড়াতে হবে, তা নয় আপনি কমিয়ে দিলেন। আইআর মানে অবশ্য ইনসেন্টিভ রেট। তবে এ কথাটা ওই অফিসেই চালু, এখনো অভিধানে ওঠেনি। বনমালীবাবু অম্লান বদনে বললেন, হ্যাঁ, কমিয়ে দিলাম। আমার তো মনে হয় দিনে সব সময় 100-5 টাকার বেশি ঘুষ নেওয়ার কোনো দরকারই নেই। ভয়ানক অজনপ্রিয় হয়ে পড়লেন বনমালীবাবু তাঁর অফিসে। ঠিক সময়ের আগে অফিসে আসা এবং ছুটির পরে ওভারটাইম খাতায় সই না করেই 6টা পর্যন্ত কাজ করা
এসবও অনেক অনেক সহকর্মী ভালো চোখে দেখলেন না। ওর নামে নানা নিন্দে রটাতে লাগলেন। কিন্তু বনমালীবাবু বেপরোয়া হয়ে তার নিজের খেয়ালে চলতে লাগলেন। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সকলে যখন ধরে নিয়েছে বনমালীবাবু সংশোধনের অতীত, তবে খুব একটা ক্ষতিকারক নন, ঠিক সেই সময় তাঁর হলো আবার দ্বিতীয় আক্রমণ। এই আক্রমণের ডাক্তারি কোনো ভাষা ছিল না, সৃষ্টি করা হলো বিবেকের আক্রমণ। দ্বিতীয় আক্রমণের দিনও তিনি ভোরবেলা উঠে আয়নার সামনে বসে নানা রকম ইয়ার্কি করছিলেন তার প্রতিবিম্ব দেখে। ভেঙচি তো কাটছিলেনই, তদুপরি বলছিলেন, বদমাইশ, দেশের শত্রু, চোর, ঘুষখোর, নিবাজ যা তুই, বলেই একটা রূপোর পাউডারের কৌটো ছুঁড়ে মারলেন আয়নার দিকে। আয়নার কাচ আবার ভেঙে পড়ল। বাড়ির লোকে আবার জমায়েত হলো, তবে এবার আর অতটা বিচলিত হলো না। ডাক্তারকে খবর দেওয়া হলো না। যাই হোক, সেদিনও সকাল সকাল তিনি অফিসে গিয়ে উপস্থিত হলেন। কেউ বিশেষ বুঝতে পারলেন না সেদিন তার আরো গুরুতর পরিবর্তন ঘটে গেছে। কোনো একটা ফাইল এ টেবিল থেকে অন্য টেবিলে সরানোর জন্য যেখানে সবচেয়ে কম ফি ছিল 10 টাকা, সেটিকে তিনি অর্ধেক কমিয়েছিলেন আগেই। এবারে তিনি স্থির করলেন যথেষ্ট হয়েছে, আর নয়। বাইরের একজন কন্ট্রাক্টর এসে যখন বনমালীবাবুকে বললেন, আগে স্যার, অমুক ফাইলটা একটু দেখবেন, বলে একটা 5 টাকার নোট তার হাতে দিলেন, তখন তিনি বললেন, এই টাকাটা আপনি নিজেই রাখুন স্যার, ফাইল 2 দিন আগেই যথাস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কন্ট্রাক্টর অবাক এবং হতভম্ব কিছুটা। বিশেষ করে অকস্মাৎ তাকে স্যার সম্বোধন করাটা তার কাছে ভয়ঙ্কর একটা ব্যাপার বলে মনে হলো। তিনি আরও হতভম্ব হলেন যখন বনমালীবাবু বললেন, ভবিষ্যতে সামান্য কাজের জন্য এভাবে টাকা দিতে আসবেন না স্যার, তার চাইতে এই টাকাটা দান করুন সেই সব লোককে যারা বড় বড় কাজ করছেন, যেমন চোর ছেঁচোর গুন্ডাদের। আহা, তারা কত দুঃখে চোর হয়, ছেঁচোর হয়, গুন্ডা হয়। এবারে কিন্তু অফিসের প্রতিক্রিয়া আগের বারের মতো শান্ত রইল না। এবারে দুজন ছোকরা কেরানি বনমালীবাবুর চুল ধরে দুটো ঝাঁকানি দিয়েই দিল। একজন বলল, আপনি স্যার আমাদের 12টা বাজাবেন বলে মনে হচ্ছে। একজন দূর থেকে মন্তব্য ছুড়ে মারল, সিআইএ এর কুত্তা ভাগো। কে যেন এরপর মন্তব্য করলো, সিআইএ হতে পারে, আবার সিবিআইও হতে পারে, কিংবা কে জানে কেজিবিও হতে পারে কিনা, কিংবা পাকিস্তানের চমু হলেও ঠেকায় কে। আজকাল আবার কেন্দ্র খচরামি শুরু করেছে, এটা তাদেরও কোনো কীর্তি হতে পারে। মোট কথা, অফিসের সাধারণ মত হলো এহেন লোককে বদলি করে দিতে হবে দার্জিলিং কিংবা সিকিম টিকিমের কোথাও। সিকিম ঠিক পশ্চিমবঙ্গে নয়, কিন্তু কোনো একটা উপায় খুঁজে বার করা কি যায় না সেখানে বনমালীবাবুকে পাঠানোর? কিন্তু কিছুই করা হয় না। ধন্বন্তরী দাসকে একবার ঘেরাও করা হয় বনমালীবাবুকে বদলি করতে হবে এই ন্যায্য দাবিতে, কিন্তু ধন্বন্তরী দাস ওর বিরুদ্ধে এমন কিছু পাননি যাতে বদলি করার সুপারিশ করা যেতে পারে। বললেন, কেবল অফিসের ভাবমূর্তি নষ্ট করেছেন এমন কথা বললেই তো হবে না, প্রমাণ দিতে হবে। তখন বলা হলো, সরকার যে কোনো ব্যক্তিকে যখন খুশি এবং যেখানে খুশি বদলি করতে পারেন, তার বিরুদ্ধে কিছু থাকার তো দরকার নেই। কিন্তু ধন্বন্তরী দাস বললেন, না, উনি একটু অস্বাভাবিক হতে পারেন, কিন্তু বদলি করার মতো এমন কিছু করেননি। চারদিকে নানা গুঞ্জন শুরু হলো। এরপর এমন লোককে যদি বড় অফিসার পর্যন্ত সাপোর্ট করতে শুরু করেন, তাহলে কাজ করার যে মৌলিক আনন্দ সেটাই চলে যাবে। কয়েক সপ্তাহ নানা রকম উত্তেজনা, চাপা আলোচনা চলতে লাগলো, এবং তারপর প্রায় 1 বছর কিছুই হলো না। বনমালীবাবু প্রায় একঘরে হয়ে রয়েছেন অফিসে। 2-4 জন তরুণ তাঁর সমর্থক রয়েছেন, বেশি বয়সেরও কেউ কেউ গোপনে তাঁর প্রশংসা করেন, কিন্তু অধিকাংশই তাঁর আচরণকে জঘন্য বলে মনে করেন। 1 বছর এইরকম চলবার পর এবারে আবার আক্রমণ। এবারে বিবেকের তৃতীয় আক্রমণ শুরু হলো, যার কথা গল্পের প্রথমেই বলা হয়েছে। বিবেকের এই তৃতীয় আক্রমণটি সবচেয়ে মারাত্মক বলে মনে হলো। তিনি এবার অফিসে গিয়ে একটি ফাইলে সই করার সময় দেখলেন ঘুটঘুটে ব্রাদার্সের ফাইল, 40,000 টাকার একটা বিল, সেটা পাশ হয়ে রয়েছে, চেকও তৈরি।
ঘুটঘুটে ব্রাদার্সের বিনায়ক ঘুটঘুটে সামনে বসতেই তিনি একটি দলিলে সই করিয়ে চেকটি দিলেন। ধন্যবাদ বলে বিনায়ক ঘুটঘুটে চলে যাচ্ছিলেন। তিনি তাকে ডাকলেন, বললেন, বসুন, এক কাপ চা খেয়ে যান। বিনায়ক ঘুটঘুটে তখন চলে যেতে পারলে বাঁচেন। এই চেক ব্যাংকে জমা দিতে হবে, আর তো বেশি সময়ও নেই। বিনায়ক জানেন বনমালীবাবু আজকাল পান খাওয়ার জন্য একটি পয়সাও নেন না। তবে কি আবার তাঁর মত বদলালো? তিনি নিজের পকেটে হাত দিলেন। 600 টাকা একটি খামে পোড়াই আছে। তিনি সেটিকে অবশ্য বার করলেন না, সুযোগ বুঝলেই বার করা যায় এমন জায়গায় রাখলেন। বিনায়ক বললেন, চা আজ থাক, একটু ব্যস্ত আছি। কিন্তু ভাবলেন বনমালীবাবু বড় অফিসার, তাঁর চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা ঠিকও নয়। তিনি বললেন, ঠিক আছে, চা একটু খাই, তাড়াতাড়ি হবে তো? চা তখনই এলো। চায়ের কাপে চুমুক দিয়ে বিনায়ক বললেন, বৃষ্টিটা এবার কমই হলো। বনমালীবাবু বললেন, আপনার সঙ্গে একটা কথা ছিল। জানেন তো আপনার ফার্ম এই সরকারি প্রতিষ্ঠান থেকে গত 20 বছরে কত টাকা পেয়েছে? ঠিক হিসেব নেই, তবে বছরে গোটা 5 চেক ধরলেও 100 চেক। প্রত্যেকবার আপনারা আমাকে পান খেতে কত টাকা দিয়েছেন হিসেব আছে? বিনায়ক ঘুটঘুটে চমকালেন, বললেন, তা আমাদের খাতায় হিসেব একটা আছে বই কি। বনমালীবাবু বললেন, আমি মনে মনে হিসেব করছিলাম, গড়ে 200 টাকা হলেও 1020 টাকা আপনি আমাকে পান খেতে দিয়েছেন। বিনায়ক ঘুটঘুটে হাসলেন, লজ্জার হাসি, বললেন, তা তা। বনমালীবাবু বললেন, একটা কথা বলতে চাই, ওই টাকায় আমি একটি পানও খাইনি, কেননা আমি পানই খাই না। আপনার ওইসব টাকাই এখন আমার কাছে রয়েছে, খরচ হয়নি। এখন যদি সঠিক হিসেবটা করে দেন আপনি ঠিক কত টাকা দিয়েছিলেন, তাহলে আমি সেটা শোধ করে দিতে পারি। আমি ঠিক করেছি এ জীবনে যত টাকা আমি নিয়েছি অন্যায়ভাবে, মরার আগে সব শোধ করে যাব। আপনি আমাকে সাহায্য করুন। হৃৎপিণ্ডে দারুণ একটা ধাক্কা লাগলো বিনায়ক ঘুটঘুটের। তিনি বললেন, তা 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 তা। আর কিছু বলতে পারলেন না তিনি। দারুণ ঘোরেল ব্যবসায়ী বিনায়ক ঘুটঘুটের মাথা ঘুরে গেল। তিনি কাত হয়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তা তা বলতে বলতে তিনি এবারে অজ্ঞান হয়ে গেলেন। ব্যাপারটা নিমাইচাঁদ বেয়ারা চা দিতে এসে সবই দেখেছিল, শুনেছিল। সে সঙ্গে সঙ্গে প্রচার করে দিল, এবং সমস্ত অফিসময় কথাটা ছড়াতে 50 সেকেন্ডের বেশি লাগলো না। অফিসের লোক দল বেঁধে এলো। কেউ পরিচর্যা করতে লাগলো বিনায়ক ঘুটঘুটেকে, আর কেউ বা দমাদম পিটতে লাগলো বনমালীবাবুকে। পেটার কাজে কয়েকজন বাধা দিতে গেলে তাদেরও হটিয়ে দেওয়া হলো পেশির জোরে। তারপর বিনায়ক ঘুটঘুটে এবং বনমালীবাবু এই দুজনকেই হাসপাতালে পাঠানো হলো। বিবেকের তৃতীয় আক্রমণের পর বনমালীবাবু আর অফিসে ফিরতে পারলেন না। ওখানেই মারা গেলেন তিনি 1.5 দিন পর। তাঁর মৃত্যুতে ধন্বন্তরী দাস শোকাচ্ছন্ন সহকর্মীদের ব্যাপক এবং নিবিড় অনুরোধে অর্ধেক দিন ছুটি ঘোষণা করলেন।